শাহজালাল বাবার মাজার কমপ্লেক্সের ভিতরে যেটা আছে, শাহজালাল বাবার মূল কমপ্লেক্সের মধ্যে আপনাদেরকে। তো এই মাজার সিলেটের জাফলংয়ে বেড়াতে যান। তো এখন আমরা আছি এই চা বাগানটাতেই অনেক শহরে। তো আমরা 5 ভাই রেস্টুরেন্টে চলবেন মেনু কার্ড। তো এটাকে সাতকরা বলা হয়। 854 সালের একটা স্থাপনায় চলছে মালটা দেখা যাচ্ছে সাতকরা ফল, যেটা সিলেটের ঐতিহ্যবাহী খাবার। যে মেন গেটটা সিলেটের রাতারগুলে বিশেষ খাবার প্রস্তুতির জন্য খুব তাড়াতাড়ি আসবেন, কারণ এই পরিমাণের পাথরের আস্তর এই নদীর নিচে রয়ে গেছে। ঐতিহ্য বলা যায়, এটা সাদা পাথর এরিয়া। যে নদীটা ধলাই নদী, দুই পাশ থেকে গিয়ে পাশে ইন্ডিয়া, পাহাড়ের বয়ে আসা পানিটা জাস্ট পাহাড়। আমরা গতকালকে 5 ভাই খেয়েছিলাম, আজকে পানশির সাথে 5 ভাইয়ের তুলনা করব। তো এটার ভিতরে সবগুলো দিয়ে দিছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শাহী আউলিয়া শহর সিলেট সেটা ভ্রমণ করব। তো প্রথমেই আমরা হযরত শাহজালাল বাবার মাজার যেটা, সেটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, কোন পাশে কি আছে এবং মাজারের সম্পূর্ণ বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো এই মাজারটি অত্যন্ত জনপ্রিয় এবং একটি দর্শনীয় স্থান বটে। এটা হইতেছে গিয়ে দরগা শরীফের অফিস কক্ষ। এই অফিস কক্ষটি মাজারের মূল গেট থেকে হাতের ডান দিকে অবস্থিত। তো পুরোটাই মসজিদ এটা এক পাশে, এবং মাজারটা হলো গিয়ে জাস্ট এটার উপরে। ওই যে শাহজালাল বাবার মাজারটা এই সিঁড়ি থেকে উপরে। তো আমরা উপরের দিকে যাব, আর এটা হলো যে মহিলাদের নামাজ পড়ার কক্ষ যেটা। তো এই কম্পার্টমেন্টের ভিতরে কয়েকটি স্থাপনা আছে যেগুলো আলাদা আলাদা গুরুত্ব বহন করে। তো ভিউয়ার্স, এখানে আপনারা কবুতর দেখতে পাচ্ছেন। এটা জাস্ট রান্নাঘরটা এবং অফিস রুমের মাঝামাঝি জায়গায় অবস্থিত। এইখানে যে কবুতরগুলো, সেটা একটা ইতিহাস আছে। তো হযরত শাহজালাল বাবা যখন ভারত থেকে বাংলাদেশে সিলেটে গমন করেন, তখন নিজামুদ্দিন আউলিয়া সেখানকার বড় পীর সাহেব ওনাকে একজোড়া সুরমা রঙের কবুতর দিয়েছিলেন। সেই কবুতর উনি বাংলাদেশে নিয়ে আসেন, সেই থেকে এই জালালি কবুতরগুলো দেখা যায় এখানে। তো ভিউয়ার্স, এখানে আপনারা কয়েকটা ডেক দেখতে পাচ্ছেন। এটা অত্যন্ত পুরাতন ডেকই দেখাই যাচ্ছে, বোঝা যাইতেছে। তো এই ডেকের যে রুমটা, এটা হচ্ছে গিয়ে শাহজালাল বাবার যে রান্নাঘরটা, সেই রান্নাঘর কমপ্লেক্সের ভিতরে যেটা আছে, তার পাশে এই ডেকগুলো অবস্থিত। তো এইখানে অনেকে এই ডেকের ভিতরে টাকা পয়সা দিয়ে থাকে, সেটা থেকে এখানে কমপ্লেক্সে হয়তো কোনো কাজ হয়ে থাকে। তো হযরত শাহজালাল বাবার মূল কমপ্লেক্সের মধ্যে বিশেষ করে মহিলাদের নামাজ পড়ার জন্য 2টি কক্ষ আছে, 2টি জায়গা স্থাপন আছে। একটা হচ্ছে গিয়ে এই যে জাস্ট কবুতর যেখানে আছে তার পিছনে, এটাও নামাজ ঘর, মহিলারা নামাজ পড়তে পারেন। এবং সামনের দিকে এখানে একটা দিঘি আছে, চলেন তো আমরা দিঘির দিকে যাই। তো এটা একটা হাউজের মতো, এখানে গজার মাছ দেখা যেতে ছোট। তো এটার ভিতরে বেশ বড় সাইজের গজার মাছও আছে। তো এই পানির ব্যাংকটা বিশেষ করে অনেকে অনেক কিছু খেতে দেয় মাছগুলোকে। তো এইখানে অনেকে উজুও করে থাকেন। তো এটা জাস্ট হচ্ছে গিয়ে আপনার মাজার শরীফের যে গেট, মানে মূল যে গেটটা, এটা ডান দিকে অবস্থিত। তো ভিউয়ার্স, আমরা এখন ওই পুকুরের মতো এই কুয়ার ভিতরে যে মাছটা থাকে ওই প্লেসটা যাইতেছি। এটা মাজারের ডান দিক থেকে সোজা গেলে ওই গেটের মুখামুখি জায়গা ওই এটা আছে। ওই জায়গাটা কিছুটা হাঁটতে হবে, ওইখানে সামনে গিয়ে তারপরে আছে হচ্ছে গিয়ে হযরত শাহজালাল বাবার মাজার সংলগ্ন যে হিজবখানা এবং হচ্ছে গিয়ে এতিমখানা, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। তো দাঁড়াও, এই জায়গাটা কিছু কবরও আছে, জাস্ট ওটা উল্টা পাশে ওই যে মাছের যে কুয়ার মধ্যে যে মাছটা 2 রকমের ওইটা। তো ভিউয়ার্স, এইখানেই সেই গোল্ডেন কালার মাছটা সকলেই অনেকেই দেখতে আসে। এখানে সেই গোল্ডেন কালার মাছটা দেখা যায় সাধারণত অনেক সময়। তো ভিউয়ার্স, এই কূপের কিছু ইতিহাস আছে। এখন থেকে 700 বা 725 বছর আগে তো এই কূপটা খনন করা হয়েছিল। তখন যখন শাহজালাল বাবা সিলেটে গমন করেন, তখন এখানে পানির খুবই ক্রাইসিস ছিল। তখন ওনার একটা দোয়া ছিল, লোকমুখে কথা, যে উনি দোয়া করেছিলেন যে ওনার যে কূপটা খনন করবেন, সেই কূপের সাথে যাতে জমজমের পানির সংযোগ হয়ে যায়, এবং উনি ওনার লাঠি দিয়ে আঘাত করার পরে এই কূপটা সৃষ্টি হয়। এবং এখনও এই কূপ থেকে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। এবং এই কূপের পানি তখন তিনি নিজেও ব্যবহার করতেন পবিত্রতা অর্জনের জন্য, এবং অন্যান্য মুসলিমরাও এবং এলাকার মানুষও সেইখানকার এখানে পানি ব্যবহার করে থাকতো। তো এই কূপটা এখনও দেখা যেতেছে, আপনারা দেখেন এই যে কূপের থেকে পানি পড়তেই এসে, মানে পানি পড়তেছে।
তো এই পানি অনবরতই পড়তে থাকে। তো অনেক সময় এখানে পাম্প আছে একটা, সেই পাম্প থেকে সে পানিটা উত্তোলন করে অনেককে বিতরণ করা হয়, এখানকার মানুষরা সেই পানিগুলো নিয়ে যায়। তো এইটা একটা আধ্যাত্মিক ঘটনার মধ্যে এইটা অন্যতম শাহজালাল বাবার মাজারে। তো এই কূপটা ঐতিহাসিকভাবেই খুব মঞ্জিত এবং এইখানে সুন্দর করে এই জায়গাটা বাউন্ডারি করে রাখা হয়েছে। এটার নিচেও একটা ব্যাংক, পানির ব্যাংক আছে। তো চলেন আমরা এটা নিচে একটা যে কুয়োর মতো আছে, কুয়ো বলবো না, একটা ছোট পানির ব্যাংক বলা যায়, সেইটাও আমরা আপনাদেরকে তুলে ধরি। সেটা হচ্ছে কবরের জাস্ট কিছু কবর আছে, কবরের পাশে সেই পানির ব্যাংকটা দেখা যেতেছে। চলেন আমরা সেদিকে যাই। তো এই সিঁড়ি থেকে নামলেই নিচে পানির ব্যাংকটা আছে। এটা হচ্ছে কি ওই যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির যে কূপটা, ওই কূপের নিচের দিকে এখানে একটা ছোট জলাশয়ের মতো দেখা যেতেছে। এখানেও কিছু মাছ আছে। এবং অন্য পাশে কবর আছে। তো সামনে একটা গেট দেখতে পারতেছেন, সেখান থেকেও শাহজালাল বাবার মাজারে যাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা এখন শাহজালাল বাবার মাজারেই যাব, চলেন। শাহজালাল বাবার যে মাজারটা, এই সিঁড়িটা উপরে মাজার শরীফ আছে। তো এখানে সংলগ্ন মসজিদও আছে, দান বক্স আছে। ওই যে কমলা কালার যে কাপড়টা দেখা যাইতেছে, ওইটা হচ্ছে হযরত শাহজালাল বাবার মাজারটা, ওই পাশেই, ওইটার নিচে। এটা হচ্ছে মাজার সংলগ্ন যে মসজিদটা, সেটা। তো এই মসজিদটা প্রায় 5 তলা এবং বেশ সাজানো গুছানো ডেকোরেটেড মসজিদ একটা বলা চলে। মাজারের ভিতরের যে জায়গাটা, সেই জায়গাটা। তো এখানে কিছু কবর দেখা যাইতেছে। ডান পাশে শাহজালাল বাবার মাজারটা আছে, আমরা সেখানে যাব, চলেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে শাহজালাল বাবার যে মাজারটা, মূল যে মাজারটা, সেটা এইটাই। তো এখানে কমলা এবং ব্লু রঙের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, তার নিচে হচ্ছে শাহজালাল বাবার যে মাজারটা। তো এটা আধ্যাত্মিক কারণেই হয়তো আমি এখানে দেখাইতেছি না, তো মাজারটা আমি দেখাবো না। জাস্ট এই পাশে ওনার যে মাজার শরীফটা, তার ডান দিক এবং বাম দিকে, মানে পশ্চিম দিকে এবং তার ডান দিকে যে স্থানটা, সেখানে আপনার সুন্দর করে মার্বেল করা আছে। সেখানে অনেকে নামাজ পড়ে এবং বিভিন্ন বই আছে, কোরআন শরীফ আছে, সেটা পড়ে। তো এই মাজার শরীফটা হচ্ছে গিয়ে প্রায় 3 তলার উপরে, এবং তার 3 তলা বা 2.5 তলার উপরে হবে। তার বাম পাশে যে মসজিদটা, সেটা রয়েছে এবং মূল মাজারটা হচ্ছে এটাই। তো ভিউয়ার্স, এই কমপ্লেক্সের মধ্যে কয়েকটা স্থাপনা আছে, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো ভিউয়ার্স, আমরা খুব সকালেই সিলেটে এসেছি। তো প্রথমে আমরা শাহজালাল বাবার মাজারটা জিয়ারত শেষ করেছি। তো আজকে আমাদের নেক্সট ভিজিট প্লেস হচ্ছে জাফলং। তো আমরা এখন বাজছে 11টা, একটু পরে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে বের হব। জাফলংয়ে যাওয়ার জন্য আমরা সকালে শাহজালাল বাবার মাজার জিয়ারতের আগেই গাড়ি ঠিক করে নিয়েছিলাম। তো আমরা জাফলংয়ের উদ্দেশ্যে যাইতেছি। তো সিলেট সদর থেকে জাফলংয়ের যে দূরত্ব, সেটা হচ্ছে 56 কিলোমিটার। আর সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। তো সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 62 কিলোমিটার, সদর থেকে 56 কিলোমিটার। তো এই সড়কটা, সিলেটের জাফলংয়ের যে সড়কটা, অত্যাধিক সুন্দর এবং চারপাশে চা বাগান এবং পাহাড়ে ঘেরা। তো আপনারা যারা জাফলং যান, অবশ্যই এই রোডটা থেকে যেতে হয়। তো এই রোডটা আপনারা যাত্রা শুরু করলে দেখবেন যে কখন শেষ হয়ে যাবে বোঝাও যাবে না। এইখানে জাফলং, সিলেট শহর থেকে জাফলং যেতে প্রায় সময় লাগে প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টার কাছাকাছি। তো যারা সিলেটের জাফলংয়ে বেড়াতে যাবেন, অবশ্যই খুব সকালে বের হবেন, কারণ জাফলংয়ে যেতে প্রায় বেশ খানিকটা সময় লাগবে এবং সেখানে বিভিন্ন স্পট আছে, সেখানেও আপনারা সময় অতিবাহিত করে শেষের দিকে আসার পথে চা বাগান হয়ে আপনারা আবার সিলেটে ফিরতে পারবেন। ভিউয়ার্স, প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা জাফলংয়ে পৌঁছে গেছি। একটা অপরিচিত জাফলং মনে হচ্ছে। মানে যখন 3-4 বছর আগে আসছিলাম, তখন এই স্থাপনাগুলো ছিল না। তো এখন বিভিন্ন জিনিস, বিভিন্ন স্থাপনা এখানে দেখা যাচ্ছে জাফলংয়ে। এখানে একটা গ্যারেজ আছে, স্ট্যান্ড আছে গাড়ির।
প্রচুর মানুষের ভিড় জাফলংয়ে। তো আমরা এখন সেই নদীটার দিকে যাচ্ছি, জাফলংয়ের যে নদীটা। ভিউয়ার্স, আমরা এখন থেকে 3-4 বছর আগে যে জাফলংটা দেখেছিলাম, আসলে জাফলংয়ের রূপটা চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে প্রবাহমান যে জাফলংয়ের নদীটা ছিল, সেটা এখানে এখন মোটামুটি অনেকাংশে কমে গেছে দেখা যাইতেছে। তো সেই দূরে একটা চিকন নদীর মতো, খালের মতো গেছে। তো এখান থেকে বেশ খানিকটা আমাদের হাঁটতে হবে নিচের দিকে, হেঁটে সেই নদীটার কাছে যেতে হবে। একসময় এখানে সম্পূর্ণ পানিতে থই থই করতো, উপর থেকে দেখা যেত, কিন্তু এখন এটা দেখা যাইতেছে না। তো এখানে লেখা আছে জাফলংয়ের 0 পয়েন্টে আপনাদের স্বাগতম। এখানে বিভিন্ন রকমের দোকানপাট দেখা যাইতেছে, যেখানে চা পাতা এবং কাপড় চোপড়, হ্যাট এবং অন্যান্য ইন্ডিয়ান কিছু জিনিসপত্র, যেমন চিনিও বিক্রি হইতেছে ইন্ডিয়ান কম রেটে। ভিউয়ার্স, এটা হইতেছে গিয়া জাফলংয়ের যে 0 পয়েন্টটা, সেই জায়গাটা। আগে এই জায়গাটা পানির একটা প্রবাহ ছিল, তো এখন সেটা কমতে কমতে একেবারে ঠেকে গেছে। তো আমরা এখন যেখানে পানি আছে সেই দিকটা যাইতেছি। অনেক পর্যটক আসছে দেখার জন্য। পানি না থাকলেও জায়গাটা এখন বেশ সুন্দর দেখাইতেছে। ভিউয়ার্স, এই যে ক্যাম্পগুলো দেখতেছি, এটা হচ্ছে কি ইন্ডিয়ান বর্ডারের। তো আমরা খুব ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি চলে আসছি। আর এই পাশটা হইতেছে বাংলাদেশ, আর ওই পারে নদীর যে জায়গাটা, সেটা হইতেছে গিয়ে ইন্ডিয়ান ল্যান্ড। তো সুন্দর সুন্দর বিল্ডিং করে রাখছে ইন্ডিয়ানরা। আর সিলেটের যে ঐতিহ্যবাহী পাথর, সেটা হচ্ছে গিয়ে এটা। আমরা যখন খুব ছোট ছিলাম তখন এই পাথরটা এমনই ছিল। এখন যে অবস্থা আছে, এখনও সেই একই অবস্থা রয়ে গেছে। বর্ষাকালে এখানে পানি থাকে, কিন্তু এখন পানি নাই। ভিউয়ার্স, এই যে আপনারা পাথরের মধ্যে যে দাগটা দেখতেছেন, সেটা হচ্ছে তার এই পাশটা ইন্ডিয়ান। ওখান থেকে উপর থেকে ওয়াচ টাওয়ার থেকে দেখতেছে, এবং এইখানে এই যে ক্রস লাইনটা, এখানে ইন্ডিয়ান বর্ডারে যে দাগটা দেওয়া হয়েছে। আগে জাফলংয়ে আমরা যখন আগে আসছি, তখন জাফলংয়ে পানি পর্যন্ত নামা ছিল। এখন কি ব্যবস্থা আছে যে পানি পর্যন্ত নামতে দিতেছে না। এইখানে যেই মানুষগুলো আছে সেগুলো ইন্ডিয়ান, এবং এই যে এখানে যে পাথরটা লাইন দেওয়া আছে রং করা, সেটা হচ্ছে বাংলাদেশের। ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে সেই তাদের যে লাইনটা, এখান থেকে গাড়িটা যায়, এখান থেকে সেই গাড়িগুলো যায় ইন্ডিয়ান। তো এখন আমরা আছি বাংলাদেশ পয়েন্টে। এই পাশ থেকে যে পয়েন্টটা গেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান। এটা কি ইন্ডিয়া আছে রে? এটা কি বাংলাদেশ আছে? ইন্ডিয়া কত দূর আছে বল? এই পাথর পর্যন্ত আছে না? সাইনবোর্ড কোথায় আছে? এদিকে আছে, দেখ। এদিকে কোন পাথর বল? এই যে এটা। তো এইখানে ইন্ডিয়ান পিচ্চিরাও এখন ইন্ডিয়া সেভ করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান পিচ্চি। এই পাথরটা হচ্ছে কি ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে পাথর। তো জাফলংয়ের যে আগের পরিবেশটা ছিল, সেই পরিবেশটা আসলে নাই। এখন যে নোংরা পরিবেশটা জাফলংয়ে দেখতেছি, সেটা কোনোভাবেই মানা যায় না। এখন থেকে বেশি না, 5 বছর 4 বছর আগেও যে জাফলংয়ের পরিবেশ ছিল, সেটা একটু আলাদা রকম ছিল। এখন জাফলংয়ের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এখানে পানিতে যেখানে সেখানে প্লাস্টিক এবং ডাইপার পর্যন্ত পড়ে আছে। তো এখানকার স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যে এতগুলো ভাসমান দোকানপাট এই নদীটার খুব কাছে দিয়ে রাখছে, যেটা পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। দেখা যায় যে ডাউকি নদী থেকে উৎপন্নকৃত যে নদীটা হয়ে আসে, তারা ভারতরা খুব ডাউকিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, আর আমরা নিজের দেশের এই ঐতিহ্যবাহী জিনিসটা নষ্ট করতেছি। এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু কিছু প্রোডাক্ট আনে যারা, তারা আনতেছে। ওইখানে বিডিয়া যারা রয়েছে তাদেরকে তারাই দিছিল, পরে আবার নিয়ে আসছে। তো ভিউয়ার্স, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তো জিনিসগুলো এখানে মনে হইতেছে যে বিডিআররা এখান থেকে ইঁদুর বেড়াল খেলা করতেছে। জাস্ট ওইখান থেকে অনেক মানুষ আসতেছে, এদিক দিয়ে তাড়াইতেছে, ওরা এখানে আবার ঢুকেই যাইতেছে। তো এটা কীরকম গার্ড ওদের দেশের বা আমাদের দেশে, আমি কিছুই বুঝতে পারলাম না।
এটা হচ্ছে বিডিআর সীমান্ত এলাকা। তো বেশ কিছু মানুষকে দেখলাম ওই পাশ থেকে বস্তা বস্তা নিয়ে, ওই যে আপনি দেখবেন দৌড়াইতেছে। সার্বিকভাবে মনে হইতেছে যে এই এরিয়াটা মানে স্মাগলিংয়ের জন্য খুবই আদর্শ হয়ে উঠেছে। তো বলা যায় যে এই প্লেসটা, এই জাফলংয়ের যে এই পয়েন্টগুলো অত্যাধিক ঝুঁকিপূর্ণ বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই পক্ষের জন্যই। ভিউয়ার্স, আমরা জাফলং থেকে একটা চা বাগানে আসছি। তো চা বাগানে অনেক পর্যটক ঘুরতে আসছে। সাধারণত জাফলং থেকে যারা ব্যাক করে এই চা বাগানটাতেই অনেকে এসে ভ্রমণ করে যায়। তো ভিউয়ার্স, আমরা এখন চা বাগান দেখে আবার চলে আসছি শহরে, সিলেট শহরে। তো আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে আসছি, এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো একটু দেরি হয়ে গেছে, তো চলেন ভিতর যাই। তো ভিউয়ার্স, পাঁচ ভাই রেস্টুরেন্টটা 2 তলা বিশিষ্ট, আমরা নিচতলায় বসেছি। তো আমরা জাফলং থেকে আসার পথে দেরি হয়ে যাওয়া, এখন বাজতেছে প্রায় 7টা। তো আমরা অর্ডার করেছি, সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমাদের সার্ভ করা হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পাঁচ ভাইয়ের মেনু কার্ড। তো পাঁচ ভাইয়ের মেনু কার্ড বিশাল বড়ই দেখা যাইতেছে, অনেক রকমের আইটেম এনারা করে থাকে, সকালের নাস্তা থেকে শুরু করে সবগুলো। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে পাঁচ ভাইয়ের খিচুড়িটাও খুবই নামকরা, এবং পাঁচ ভাইয়ের বেগুন ভাজা আছে, তারপর হচ্ছে পাঁচ ভাইয়ের সাতকরা আছে। তো আমরা সাতকরা অর্ডার করেছি। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া চলে আসছে। এইটা দেখা যাইতেছে এটাকে সাতকরা বলা হয়। তো এটা সিলেটের পাঁচ ভাইয়ের, সিলেট না শুধু সিলেট শহরের যে ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে গিয়ে সাতকরা। এখানে বিভিন্ন রকমের ভর্তা দেখা যেতেছে, যেহেতু পাঁচ ভাই হোটেলটা ভর্তার জন্য খুবই বিখ্যাত। এখানে কয়েক রকমের ভর্তা দেখা যেতেছে। এটা সম্ভবত চচ্চড়ি আছে মাছের, এটা সাতকরা, দুইটাই সাতকরা আছে। তো আমরা দুইটা অর্ডার করেছিলাম, এবং শুটকি ভর্তা আছে, এটা মাছের চচ্চড়ি আছে, আর শুটকির ভুনাও আছে একটা। তো আজকে ভিউয়ার্স আপনাদের পাঁচ ভাই এবং হচ্ছে পাংশি, এই দুইটার বিষয়ে, দুইটা হোটেল নামকরা সিলেটের ভিতরে, এই দুইটার পার্থক্য আমি তুলে ধরবো। তো এখানে বিভিন্ন রকমের ভর্তা আমাদেরকে এখানে দিয়েছে। তো এই ভর্তাগুলো দেখেই টেস্টি মনে হইতেছে। তো আমরা টেস্ট করব আর আপনাদের জানাবো এটা কীরকম। আর এটার পরে আমরা আগামীকালকে পাংশিতে খাবো, সেটার সাথে এটা তুলনা করে দেখব। সিলেটে পাঁচ ভাই আর পাংশি, এই দুইটাই হচ্ছে নামকরা এবং বিখ্যাত হোটেল, এই দুইটা অনেকেই খেয়ে থাকে। পাঁচ ভাই রেস্টুরেন্টটা আসলে এবং খাবার মান এবং যে এদের প্রাইজিংটা, সেটার একটা সামঞ্জস্য আছে। খুব ভালো মানের খাবার এনারা চিপ প্রাইসে সার্ভ করে থাকে। তো আমাদের একই ভর্তা কয়েক রকমের চলে আসছে, এগুলো আমরা চেঞ্জ করে দিব। তো ভিউয়ার্স, এরা সাতকরা যেটা দিয়েছিল, এটা 3 পিস মাংস থাকে। এটার মোটামুটি মাংসর যে সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা 3 পিস উইদাউট বোন মাংস দিয়েছিল, এবং এর যে মশলা ছিল অত্যাধিক টেস্টি ছিল। আর এদের যে ভর্তা আইটেমগুলো ছিল, প্রতিটা ভর্তাই যথেষ্ট সুস্বাদু, এবং বিশেষ করে শুটকি যারা পছন্দ করেন, শুটকির 2-3 রকমের ভর্তা, সেটা অসাধারণ ছিল। এবং এদের যে শুটকি এবং চচ্চড়ি ছিল, সেটাও খুব ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলোর পিসগুলো খুব নরম টাইপেরই আছে এবং খুব ভালো। তো বলা চলে যে পাঁচ ভাই কম রেটে মোটামুটি খুব ভালো খাবার সার্ভ করে থাকে। আগামীকালকে আমরা পাংশির সাথে পাঁচ ভাইয়ের যে তুলনাটা, সেটা করব। তো এদের ডিজার্টে তেমন কিছু পাইনি, কিন্তু এদের চাটা খুব টেস্টি। এরা 3 রকমের চা অফার করে থাকে, একটা স্পেশাল, একটা কফি চা, একটা নর্মাল চা। তো ভিউয়ার্স, আজকে আমরা সিলেটে 1854 সালের একটা স্থাপনায় চলে আসছি। এটা সিলেটের আলী আমজাদ ঘড়ি নামে পরিচিত। এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী স্থাপনা বলা চলে। তো কুলাউড়া জমিদার জনাব আলী আহমদ এই ঘড়িটা স্থাপন করেন, মানে নির্মাণ করেন, এবং পরবর্তীতে ওনার ছেলে আলী আমজাদের নামে নামকরণ করা হয়। এই ঘড়িটা অত্যন্ত পুরাতন ঘড়ি। এটা বিভিন্ন সময়ে এটা সংস্কার কাজ হয়েছে। তো এই ফলকে আমরা দেখতে পাইতেছি জনাব সাইফুর রহমান সাহেব 2005-06 অর্থ বছর এটা সর্বশেষ সংস্কার করেন। তো এর পাশেই যে আমরা সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজটা, যেটা ব্রিটিশরা নির্মাণ করেছিল, সেটা দেখতে পাইতেছি। আমরা একটু উপরে যাব একটু পরে। তো এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে সিলেটের আরেকটা ঐতিহ্য, সুরমা নদীটা। তো সুরমা নদীটা দেখা যেতেছে, চলেন আমরা উপরের দিকে যাই। এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস।
ভিউয়ার্স, এখন আমরা আছি সিলেট গেট বলে যেটা প্রবেশ পথ। তো এখানে দেশি মালটা দেখা যাচ্ছে। তাছাড়া সিলেটের একটা খাবার আছে যেটা খুবই আলাদা রকম, এই যে সিলেটের লেবু। এটা লেবু না ভাই, কি হ্যাঁ? আটকরা কি জিনিস? মালটার প্রকৃতি এটা, এটা দিয়ে ও আটকরা, আমরা যে মাংস দিয়ে খাই এটাই তো। এই আমরা তো আজকে ভাই পানসিতে ইয়েতেও খাইলাম, কিন্তু এই এই জিনিসটা ছিল না, খালি মাংসর টুকরা দিয়ে রাখছে। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখছেন আটকরা, আটকরা না, মাংসর নাম কি জানি, সাতকরা, সাতকরা না? এই সাতকরা জিনিসটা, এই ফলটা হইতেছে এইটা, এইটা সাতকরা ফল, যেটা সিলেটের ঐতিহ্যবাহী খাবার। এই সাতকরা ফলটা হচ্ছে এটা। তো আপনারা সিলেটের বিভিন্ন হোটেলে যখন দেখবেন সাতকরার মাংস পাওয়া যায়, এটা দিয়ে সাধারণত রান্না করা যায়। এটা হচ্ছে সাতকরা। সাতকরা সিলেটের ঐতিহ্যবাহী যে খাবারটা সেটা। সিলেটের পান। স্থানটা হচ্ছে গিয়ে সিলেটের যে প্রবেশ মুখটা, মানে লোহা ব্রিজটার নিচের দিকে। আমরা এখন উপরের দিকে যাব। এই সেতুটা আগে ব্যবহার করে তো সিলেটে ঢোকার জন্য। ওই পাশে সিলেট, সিলেট যে মেন গেটটা, সিলেটের গেট বলা হয়, প্রবেশদ্বার, সেটা আছে। তো এই পাশে যে সেতুটা সেটা দেখা যাচ্ছে, আর সামনে যে একটা সেতু দেখা যাচ্ছে, বর্তমানে এই সেতুটা দিয়ে সিলেটে প্রবেশ করে গাড়িগুলো। তো ব্রিজটা অনেক ঐতিহ্যবাহী ব্রিজ হিসাবেই ব্যবহার হয়েছে এক সময়। তো নিচে আমরা সুরমা নদী দেখতে পাইতেছি। তো আমরা আছি এখন রাতারগুলের পথে, মাঝে একটা চা বাগান পড়ে, তো এখানে আমরা থেমেছি। তো ভিউয়ার্স, আমরা রাতারগুড়ের যে প্লেসটা সেটা চলে আসছি, পার্কিং এরিয়া। তো এখান থেকে জাস্ট ওই পাশ থেকে নৌকা নিতে হবে রাতারগুলের ভিতরে যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখানে যে রাতারগুলের বিশেষ ব্যবস্থা যেটা, এখানে নৌকাগুলো আছে। এখান থেকে নৌকা ভাড়া নিয়ে রাতারগুলের জন্য যায়। তো এই নৌকাগুলো যায় রাতারগুলে। তো এই প্লেস থেকে রাতারগুলের প্রথমে নৌকা নিতে হবে। নৌকা নিয়ে ভিতরে রাতারগুলের যে ফরেস্টটা আছে, সম্ভবত এই দিকে, সেইখানে যাবে। রাতারগুলে যাওয়ার সময় অবশ্যই দরদাম করে আপনারা নৌকা নেবেন। রাতারগুলে যাওয়ার প্রস্তুতির জন্য এটা নেওয়া হয়েছে, অথবা ছাতা নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ডাবও আছে। এটা গরমের জন্য না, কৃষক হয়ে গেছি। তো ভিউয়ার্স, প্রচণ্ড গরম ঠেলেই আমরা রাতারগুলের কিছুটা ভিতরের দিকে চলে আসছি। তো এই রাতারগুলটা সিলেট মূল শহর থেকে প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরে পথ জার্নি করে আমরা চলে আসছি। তো এই রাতারগুলের যে মূল জিনিসটা, এই রাতারগুলটা 2012 সাল পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই ছিল। তো তখনকার তৎকালীন প্রথম আলোর একজন রিপোর্টার রাকিব কিশোর নামের এই রাতারগুলে প্রথম এইখানে আসে। তো আসার পরে উনি একটা কলম লেখেন, কলম বলা যাবে না, প্রথম আলোর একদম ফ্রন্ট পেজে একটা ছবি সহকারে আর্টিকেল লেখে। সেই আর্টিকেলের পরে এই রাতারগুলটা পরিচিত। তো ভিউয়ার্স, মিঠা পানির জলাবন পৃথিবীতে খুব সামান্য কয়েকটাই রয়েছে, বলা যায় দুটোই মেন রয়েছে, এবং সেটা হচ্ছে একটা শ্রীলঙ্কায়, একটা হচ্ছে বাংলাদেশের এই সিলেটে। এই সিলেটের এই যে রাতারগুল যে বনটা, এটা একটা ঐতিহ্য বলাই চলে, কারণ পৃথিবীতে এমন খুবই কম এলাকা রয়েছে যেখানে এই প্রকৃতির গাছ জন্মায়। সাধারণত করজ গাছ এখানে প্রচুর পরিমাণে আছে, যেটা 5 থেকে 7 ফিট পানির নিচেই থাকে। এইটা বেশিরভাগ সময়ে, বছরে বেশিরভাগ সময় পানির নিচেই থাকে। তাছাড়া এখানে প্রচুর পার্টি গাছ জন্মানো দেখা গেছে আমাদের এখানে। তো পার্টি গাছকে সাধারণত স্থানীয়রা এখানে রাতা গাছ বলে। রাতা গাছ থেকেই এই বনটার নাম হয়েছে পরবর্তীতে রাতারগুল। তো এই বনটা যারা আসতে চান তারা একটু তাড়াতাড়ি আসবেন, কারণ এইখানে
বিকেল হলেই প্রায় অন্ধকার হয়ে যায়। যে সরু খালটা সেখান থেকে ভিতরে ঢুকতে বেশ খানিকটা সময় লাগে এবং এখানে কিছু জীববৈচিত্র্য তো আছেই, আমরা এখানে সাপ দেখেছি, কিছু অন্যান্য পোকামাকড়ও আছে। যাই হোক, যারা একটু তাড়াতাড়ি আসেন তাদের জন্য ভালো। তারপর দেখা যায় ম্যানগ্রোভের মতো সুন্দরবনে যারা গেছে তারা দেখতে পাবেন পরিবেশটা কিছুটা সেরকমই এখানে বোঝা যাইতেছে। আর তাছাড়া এখানে পানিটা খুব গভীর না, আমরা শীতের কিছুটা আগে আসছি। সাধারণত এই জায়গাটার ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষার পরবর্তীতে। এই প্লেসটার রূপ অত্যাধিক আরও বেড়ে যায়। এই যে তো নিচে যে পানিটার কালার দেখতেছেন ঘোলা, এইটা একেবারে স্বচ্ছ কাচের মতো হয়ে যায় বর্ষার শেষ দিকে। তো পৃথিবীর ভিতরে যে কয়টা সোয়ান ফরেস্ট আছে তার মধ্যে অন্যতম এটি। তো এইটি যে পানিটা এটা সাধারণত গোয়াইনি নদী থেকে উৎপত্তি হয়েছে। এখানকার যারা নৌকা চালাইতেছে তারা বলতেছে গোয়াইনি নদী থেকে উৎপত্তি। তো জায়গাটা বেশ নিরিবিলি, সাধারণত বন যেভাবে হয় সেভাবে একদম কাছ থেকে যারা মানে প্রাকৃতিক প্রেমিক তাদের জন্য জায়গাটা খুবই অ্যাট্রাকটিভ, কারণ একেবারেই আপনি দেখা যাচ্ছে যে 7 ফিট 8 ফিট উঁচু পর্যন্ত চলে গেছে আপনার গাছের শিকড় এবং নিচের দিক থেকে আমরা যাইতেছি এবং এটার বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের ভিতর থেকে হয়ে তারপরে আপনার একেবারে গভীরতাতে একটা পয়েন্ট আছে। সে পয়েন্টটার ভিতরে অনেকেই নৌকাটা থামিয়ে অনেকক্ষণ ছবি টবি তুলে। বিশেষ করে এই জায়গাটা খুবই মানে পরিচিত। যারা এখানে আসতে চান সাধারণত বর্ষা বা বর্ষা পরবর্তী সময় আসলে আরও এইটার রূপটা আরও একেবারে স্পষ্ট হয়ে ওঠে। তো এই যে শিকড়গুলো দেখতে পাইতেছেন আপনারা, সেইগুলো একেবারে টুবু অবস্থায় থাকে পানিতে। এইটাও একটা প্লেস যেখানে অনেকে নৌকা থামিয়ে ছবি তুলে। এটা একটা সার্কেলের মতো জায়গা, এখানে অনেকগুলো নৌকা আছে এবং বিভিন্ন ব্রাঞ্চের মতো যে প্লেসটা একটার ভিতর থেকে আরেকটা অনেক ভিতরে চলে গেছে। তো কিছুটা ভিতরের দিকে গেলে দেখা যায় যে অন্ধকার আচ্ছন্ন, কারণ এমনি রেন ফরেস্ট যেহেতু সাধারণত পাতা দিয়ে ঘেরা থাকে একেবারেই, তো ওই জায়গাটা অন্ধকার। তাই যারা আসবেন তারা অবশ্যই পারলে তাড়াতাড়ি আসেন। তো এখানে আমরা কিছুটা সাপ দেখা যাইতেছিল, একটা দুইটা। তো এটা স্বাভাবিক জিনিস যে বনের ভিতরে সাপ থাকবে, এটা তো আর মানুষ থাকার জায়গা না, তো ওনাদের জায়গা। তো আমরা বড় কোনো প্রজাতির কোনো জন্তু বা কোনো প্রাণী দেখি নেই, ছোট ছোট কয়েকটা পোকামাকড়, কিছু পাখি আছে এবং বিভিন্ন রকমের শব্দ হইতেছে, জানি না এটা। যাই হোক, আমরা এরপরে চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে। তো এখানে আমরা বেশিক্ষণ অতিবাহিত করিনি, খুব সামান্যক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বের হয়ে গেছি। ভিউয়ার্স, আমরা এখন সাদা পাথর যাব। তো গাড়ি রেডি, সাদা পাথর সিলেটে যাওয়ার জন্য সবাই রেডি। তো ভিউয়ার্স, রাতারগুল থেকে আমাদের সাদা পাথর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো ভিউয়ার্স, আমরা সাদা পাথর চলে আসছি। তো ভোলাগঞ্জের যে বাসের গাড়ি রাখার স্থান সেখানে আমরা নেমে গেছি। এইখানে বিভিন্ন রকমের ছোট ছোট স্টল দেখা যেতেছে। তো এই ভোলাগঞ্জের যে সাদা পাথর স্থানটা, এইটা অরিজিনাল যে সাদা পাথরের 0 পয়েন্টটা, সেখানে যেতে হলে আমাদেরকে প্রথমে ধলাই নদীর ঘাটে। তো ধলাই নদী থেকে আমরা বোটে করে সেই সাদা পাথর 0 পয়েন্ট যাওয়ার জন্য সেখানে একটা ঘাট আছে, সেই ঘাটে যে আমরা ভিড়বো এবং সেই ঘাট থেকে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা যে 0 পয়েন্ট, যেটা সাদা পাথর নামে একবারে 0 পয়েন্ট বলে, সেইখানে যেয়ে পৌঁছাবো। তো ভিউয়ার্স, এখন আমরা যে ধলাই নদীটা এখান থেকেই দেখতে পাচ্ছি, ও দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা মেঘালয়ের পাহাড়। তো আমরা এখন প্রথমে বোট ভাড়া করব। বোট ভাড়া করে আমরা যে সাদা পাথর যে ঘাটটা, সাদা পাথরে যে যাওয়ার জন্য অন্য একটা ঘাট, এই ঘাট থেকে আমরা নৌকা নিয়ে আরেকটা ঘাটে যাব। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ এই সাদা পাথরটা অবস্থিত। সাদা পাথর যাওয়ার জন্য যে বোর্ডের যে কাউন্টার, সেটা অনেকখানি দূরে এবং এখানে কাউন্টার থেকে আপনাকে 800 টাকা থেকে একটা টিকিট নিতে হবে, তারপরে আপনি এই বোর্ড নিয়ে যাবেন। এই 800 টাকার মধ্যে 500 টাকা এখানকার চাঁদা সেটা নিয়ে যায়, কারা নেয় জানে না কেউ, এবং বাকি 300 টাকা বোর্ডওয়ালারা পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে নৌকাতে উঠব। এখান থেকে নৌকা দিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে যায় অনেকে।
এই বোটগুলো রাখা রয়েছে, বোটগুলোতে উঠতে হবে। এটা জাফলং থেকে সুন্দর জায়গা। জাফলংয়ের পরিবেশটা প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ভোলাগঞ্জ যেটা, ভোলাগঞ্জের সাদা পাথর এরিয়াটা, এই জায়গা খুব বেশি ক্রাউডি না, আর অতিরিক্ত চাপ কম দেখা যাইতেছে। এখানকার পানিটা একটু স্বচ্ছ। তো আমরা এখন বোর্ডে উঠবো, কিন্তু সমস্যা হচ্ছে কি একটা, যে আমাদের লোক সংখ্যা বেশি, সাধারণত 6 থেকে 8 জন একটা বোর্ডে বসে থাকে। আমরা হয়ে গেছি 13 জনের কাছাকাছি, ছোট বাচ্চা সহকারে। যাই হোক, বোর্ডওয়ালা আমাদের অনেক কষাকষির পরে নিয়ে যাবে। তো এখান থেকে সাদা পাথর যাইতে সম্ভবত 15 মিনিট লাগবে বললো। তো এটা 0 পয়েন্ট থেকে আমরা 15 মিনিটের মধ্যে সাদা পাথর পৌঁছে যাব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ধলাই নদী। তো এই যে পানিটা ধলাই নদীর একদম স্বচ্ছ এবং পরিষ্কার এখান থেকেই দেখা যাইতেছে, এবং চারপাশ থেকে ঘেরা এখানকার যে পরিবেশটা একটু আলাদা। পাহাড়, অনেক দূর থেকেই পাহাড় দেখতে পাইতেছি আমরা। তো পাহাড় বেষ্টিত যেটা পাহাড়গুলো এখান থেকে দেখা যাইতেছে, সেটা হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো। এবং অনেকেই বোট নিয়ে যাইতেছে এবং অনেকেই এখান থেকে ফেরার পথে আছে। তো এইখানে বাংলাদেশের সর্ববৃহৎ পাথর ক্যারিয়ার স্থানটি হচ্ছে কি এইটা। এখান থেকে বিপুল পরিমাণ পাথর সংগ্রহ করা হয় বাংলাদেশের জন্য, এবং এখান থেকে নিয়ে যাওয়া হয়। আমরা এখান থেকে কিছু টাওয়ারের মতো দেখতে পাচ্ছি। এই যে টাওয়ার যেটা দেখা যাইতেছে, এই লোহার টাওয়ার, এবং উপর থেকে রোফ গেছে। 1964 থেকে 1969 সাল পর্যন্ত এটা নির্মাণ করা হয়েছে। এই রোপওয়েটা যেটা, সেটা 11 কিলোমিটার দীর্ঘ। এটা বাংলাদেশ থেকে একদম ভারতের ভিতর পর্যন্ত গেছে। আগে যখন বাংলাদেশ ছিল না, এখান থেকে পাথর নিয়ে ভিতরে ইন্ডিয়ার দিকে পাথর রোপওয়ের মাধ্যমে ভিতরে পরিবহন করা হতো। 1994 সাল পর্যন্ত এই রোপওয়েটা ব্যবহার করা হয়েছে, এবং বিপুল পরিমাণে পাথর এদেশ থেকে ভারতে গেছে, এবং ভারত থেকে কি এসেছে সেটা আমার জানা নাই আসলে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাইতেছেন যে এখান থেকে এই খুব সামান্য পরিমাণ পানো, এবং এখান থেকে অনেকে নিচে থেকে পাথর তুলতেছে। এটা চিকন পাথর, সিলেট স্যান্ড। সিলেট স্যান্ড বলা যাবে না, একটু পাথরটা মোটা। সিলেট স্যান্ড যেটা হলুদ রঙের, সেটা জাফলংয়ের এইখানে কিছু জায়গায় উঠানো আমরা দেখেছি। এই পাথরগুলো একটু মোটা, এবং এখানে বড় পাথরও আছে। এখানে হাঁটু পরিমাণ পানি, নিচে থেকে এই পাথর উঠানো যাইতেছে আপনার বালতি করে। পানির স্রোত অনেক বেশি, মাছ বরাবর এখানে ফাঁকা কিছু জায়গা আছে, এবং পরবর্তীতে আবার একটা গভীর নদী আছে। এখানে নদীটা গভীরতা কমে গেছে, এবং এখানে আমি বুঝতে পারতেছি বোট যিনি চালাইতেছেন ওনাকে খুব বেগ পেতে হচ্ছে, কারণ আমরা এমনিতেও লোক সংখ্যা অনেক বেশি ছিলাম বোটে, এবং এখানে পানির গভীরতা কম থাকার কারণে খুব প্রেশার দিয়ে উনি বোটটাকে নিয়ে যাইতেছে একটি ধীর গতিতে। এইখানে বিপুল পরিমাণ শ্রমিকরা পাথর তোলাতে ব্যস্ত আছে। তো সম্ভবত এই পাথরগুলো আবার জায়গা মতো যাবে আমাদের দেশেই। এই পাথরগুলো নিয়ে প্রতিদিনই এখানে এইরকমই হয়ে থাকে। আর এখান থেকে অনেক টুরিস্ট, সাধারণত আমরা বিকেলের দিকে যাইতেছি, অনেকে কিছুটা আগে চলে গিয়েছিল এবং এখন ব্যাক করতেছে সম্ভবত। ভারতের খাসিয়া জয়ন্তিয়া যে পাহাড়টা, সেখান থেকে বিপুল পরিমাণ পাথর এই ধলাই নদী বয়ে এইদিকে নিয়ে আসে, এবং একটা প্রায় বিপুল পরিমাণের পাথরের আস্তর এই নদীর নিচে রয়ে গেছে, যেটা অনবরত উত্তোলন করা হইতেছে। তারপরও আরও পাথর আসতেছে। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা এখন সাদা পাথরের যে ঘাটটা, যেখানে নৌকাটা থামায়, সেখান থেকে সাদা পাথর যে মূল 0 পয়েন্টটা, সেইটার উদ্দেশ্যে যেতেছি। এখান থেকে প্রায় বলা যায় আধা মাইল জায়গা আছে, হাঁটতে হবে। হেঁটে আপনার সাদা পাথরটা যেতে পারবেন। এটা হলো ইন্ডিয়া, আর বাংলাদেশের অংশ কোনটা? ওই সোজা যার এইগুলো কি ইন্ডিয়া? এই অংশটা বাংলাদেশের, আর ওই যে ওইটা কি বলে, মেঘালয়। আর এই দিকটা হয়েছে বাংলাদেশ, আর বাম পাশটা হয়েছে ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে। সব নিয়ে গেছে, যা ভালো ভালো জায়গা সব নিয়ে গেছে গা, মরা অবস্থা। এই যে এইগুলা দিয়ে গেছে।
অরিজিনাল জায়গা সব গো, ঠিক বলছেন আপনি। একটু আগে ঘোড়া রাইডার যিনি ছিলেন উনি বললেন যে এই এরিয়াটা হচ্ছে কি ইন্ডিয়ান, মেঘালয় পড়েছে, এইটা বাংলাদেশ, আবার এই জায়গাটা ইন্ডিয়া। মেন বেসিক যে জায়গাগুলো সেটা ইন্ডিয়ার কাছে আছে, ইম্পর্টেন্ট এবং জিওগ্রাফিক্যালি যেটা ইম্পর্টেন্ট। আর প্লেন ভূমি মোটামুটি যে এরিয়াগুলো সেগুলো বাংলাদেশের আন্ডারে পড়েছে। তো ভিউয়ার্স, এই সাদা পাথরের নৌকার ঘাট থেকে অনেকে যারা হাঁটতে পারেন না তাদের জন্য ঘোরার ব্যবস্থা আছে। তারা ঘোড়া করে সরাসরি একদম সাদা পাথরের 0 পয়েন্টে চলে যাবে এবং বালিতে হাঁটা বেশ কষ্টসাধ্য বয়স্কদের জন্য। ভিউয়ার্স, আমরা সাদা পাথরের যে 0 পয়েন্টটা সেটা চলে আসছি। তো আমরা এখন নিচে নামবো। সাদা পাথরের যে 0 পয়েন্টটা, এখান থেকে বোঝা যাইতেছে একটা মনোরম পরিবেশ এবং অত্যন্ত সুন্দর জায়গা, কিন্তু এখানকার যে পরিবেশটা ধ্বংস করতেছে এখানকার স্থানীয় যে ভাসমান দোকানগুলো, এটাতে এখানে পরিষ্কার বোঝা যাইতেছে। এখানে প্লাস্টিক এবং বিভিন্ন জিনিসপত্র এখানে যে সাদা পাথরের যে এরিয়ার যে প্রবাহমান পানিতে পড়তেছে এবং এটা নষ্ট হইতেছে, এখান দিয়ে এটা পরিষ্কার বোঝা এটা যায়। হচ্ছে গিয়ে সিলেটের ঐতিহ্য বলা যায়, এটা সাদা পাথর এরিয়া। তো আমরা মাত্র আসছি সাদা পাথরে। এই সাদা পাথরের 0 পয়েন্টটা অনেকটা ত্রিভুজ আকৃতির যে নদীটা ধলাই নদী, দুই পাশ থেকে গিয়ে আবার একত্রিত মিলে গেছে। তো এই সাদা পাথরে আসার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল এবং বর্ষা পরবর্তীতে এই যে প্রবাহমান পানিটা, এটা বিস্তৃতি আরও বিশাল আকার ধারণ করে এবং এটার রূপ আরও বৃদ্ধি পায় এবং এখানে যে পরিবেশটা আরও মনোরম হয়ে ওঠে। তো সিলেট থেকে এই জায়গাটা খুব দুর্গম এটা বলা যাবে না, 1 ঘন্টার মধ্যেই আসা যায়। এক পাশ 3 পাশই বলা যায়, এখানে 3 পাশে ইন্ডিয়া, শুধু এক পাশ হচ্ছে বাংলাদেশ। এই অংশটা বাংলাদেশে পড়েছে, মাঝখান দিয়ে পাহাড়গুলো সব ইন্ডিয়ার। আসলেই সিলেটের একটা সুন্দর জায়গা। তো আমরা যে মোটামুটি গিয়েছিলাম জাফলংয়ের পরিবেশটা এখন ভালো না। যারা জাফলংয়ে এখন বর্তমানে ঘুরতে যাইতেছেন তাদেরকে বলবো জাফলংয়ে না গিয়ে দরকার হলে আপনারা সাদা পাথরের দিকে আসতে পারেন। ইন্ডিয়ার মেঘালয় থেকে যে পাহাড়ের বয়ে আসা পানিটা, জাস্ট পাহাড় থেকে নেমে আসা যে পানিটা, সেটা এখান থেকে প্রবাহিত হইতেছে। পানিটা বেশ ঠান্ডা এবং স্বচ্ছ, একদমই পরিষ্কার পানি। এখান থেকে বেশ অনেক খানিকটাই দূরে মোটামুটি এই মন্দির দেখা যাইতেছে ইন্ডিয়ান অংশে, সেখানে কিছু চলতেছে। তো ইন্ডিয়ার ওই পাশটা সম্ভবত পাথর ভাঙতেছে, ওরা শব্দ হইতেছে কিসে জানি না, ধোঁয়া উঠতেছে, পাথর ভাঙা সম্ভবত। তো ভিউয়ার্স, আমরা এখন সাদা পাথর থেকে আবার আমাদের বোর্ডের দিকে যাইতেছি। বোর্ড থেকে 0 পয়েন্টে নিয়ে যাবে। ওই জায়গাগুলো মাইনিং করতেছে, একটু আগেও দেখলাম যে শব্দ হইতেছে, হয়তো পাথর ভাঙার মাইনিং আছে। সাদা পাথরকে বিদায় জানাচ্ছি আমরা। তো সাদা পাথর জায়গাটা আসলে সিলেটের একটা সুন্দর এবং একটা মনোরম পরিবেশ জায়গা। তো যারা সিলেটে আসবেন অবশ্যই সাদা পাথর আপনারা একবার ভিজিট করে নিন। তো ভিউয়ার্স, আমরা এখন পাংশি রেস্টুরেন্ট দেখা যাইতেছে সিলেটের। এটাও নামকরা রেস্টুরেন্ট সিলেটের ভিতরে। সিলেটের ভিতরে 2টা রেস্টুরেন্ট খুব নামকরা, একটা হলো পাংশি আর একটা হচ্ছে 5 ভাই। তো পাংশিতে আমরা প্রথমবারই খাইতে আসতেছি, তো দেখি ওদের কী অবস্থা। তো ভিউয়ার্স, আমরা গতকালকে 5 ভাই খেয়েছিলাম, আজকে পাংশির সাথে 5 ভাইয়ের তুলনা করব। তো এদেরও দেখা যাচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2 তলা, নিচের তলায়ও মানুষ বসেছে এবং দ্বিতীয় তলা, আমরা 2 তলায় খাওয়া দাওয়া করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে তাদের 2য় তলার পরিবেশটা। এটা পরিবেশের দিক থেকে 5 ভাইয়ের থেকে একটু উন্নত মনে হইতেছে।
এখন খাবার দাবারটা দেখি আর মেনুটা দেখেন। এটা মেনুর সাথে আমি যতটুকু দেখতেছি, তো 5 ভাই থেকে কিছুটা হলেও এখানে প্রাইজিং বেশি মনে হইতেছে সবগুলো জিনিসেই, সাতকরা থেকে এবং যে ভর্তা এবং অন্যান্য যে আইটেম আছে সেটাতে দেখা যাইতেছে 5 ভাইয়ের তুলনায় এদের সামান্য কিছু 20 টাকা, 30 টাকা এবং 10 টাকা পর্যন্ত দাম বেশি আছে। তো আমরা অর্ডার করেছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে পানশির কালো ভুনা। তো আমরা কালো ভুনার সাথে বিভিন্ন ভর্তা এবং ভাজি আইটেম ওনারা দিয়েছিল, আমরা নেইনি। তো ভর্তা আইটেম এনারা যা করেছে 1 প্লেটের ভিতরে সবগুলো দিয়ে দিছে, আর ডাল আলাদা আছে। আর বেগুন ফ্রাইটা মোটামুটি ভালোই বলা যায়, তাও 5 ভাইয়ের যে বেগুন ফ্রাই সেটাও খুব ভালো মানের এবং খুবই টেস্টি, সেটার তুলনায় মোটামুটি আছে। আর এইখানে যে কালো ভুনাটা দেখতেছেন সেটাও টেস্ট করলাম, জাস্ট আছে মোটামুটি বলা যায়। কিন্তু এখানে কালো ভুনার কোয়ান্টিটি আমাকে কম মনে হইতেছে 5 ভাইয়ের তুলনায়। যে কোয়ান্টিটি এখানে পিস দেখা যাচ্ছে খুবই ছোট ছোট এবং কয়েক পিস দেওয়া আছে, কিন্তু 5 ভাইয়ের যে আপনার 3 পিস ছিল সেটা কালো ভুনা ছিল না, সেটা সাতকরা ছিল। কিন্তু তাদের পিস আর এদের পিসের যথেষ্ট পার্থক্য দেখা যাইতেছে। এটার একটা স্ট্যান্ডার্ড হোটেলের এত ছোট মাংস না করলেই ভালো। তাছাড়া এদের যে ভর্তাগুলো সেটা খারাপ বলা যাবে না, মোটামুটি ভালো আছে। আর অন্যান্য যারা আমাদের সাথে ছিল বিভিন্ন বিরিয়ানিও নিয়েছে, চিকেন বিরিয়ানি যেটা, সেটা নাকি ভালো ছিল। ভর্তাটা সাধারণত ভর্তা একটা টেস্টি আলাদা থাকে, কিন্তু এদের যে শুটকি ভর্তা ছিল লাল রঙের, অত্যাধিক পরিমাণে ঝাল, মানে মশলা অনেক বেশি ছিল, হয়তো মরিচের পরিমাণ, তাই আমরা সবাই শেষ করতে পারিনি। আর আপনারা দেখতেই পারতেছেন এক একটা পিসের মাংসের সাইজ কতটুকু। তো এই বিষয়টা আমার একটু অস্বাভাবিক লাগছে। এখন এদের যে গ্রেভিটা, সেটা বলা যায় গ্রেভির যে টেস্টটা অন্যান্য মাংসর সাথেই তুলনা করা যায়, কিন্তু নর্মাল আমার 5 ভাইয়ের গ্রেভিটাই বেশি ভালো লেগেছে। সকলেই মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে আসে, এদের পরিবেশটা ভালো বলা যায়। ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমরা যেহেতু 5 ভাই এবং পাংশির তুলনা করতেছি, সে অনুযায়ী 5 ভাইয়ের খাওয়া আমার কাছে কেন জানি না, অনেকের টেস্ট আলাদা থাকতে পারে, কিন্তু 5 ভাইয়ের খাওয়া আমাকে বেশি ভালো মনে হয়েছে। আর এটা পাংশির নিচের প্লেসটা, তো ওইখানে চায়ের কোনো ব্যবস্থা ছিল না। তো আমরা উপর থেকে খাওয়া দাওয়া শেষ করে নিচে আসছি চা খেতে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির দেখা যাইতেছে আচারও রয়েছে, আচারগুলো দেখা যাইতেছে এটা পাংশির স্পেশাল আচারগুলো। এখানে বিভিন্ন মানের এবং কোয়ালিটির আচার এখানে রয়েছে। এটা অনেকে যারা আচার খেয়ে থাকেন তাদের জন্য এটা একটা ভালো অপশান হতে পারে। যারা আচার কিনতে এবং আচার পছন্দ করেন তারা এখান থেকে আচার নিয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে পাংশির চা তৈরি করে যে জায়গাটা, সে জায়গাটা। তো তার পাশেই হইতেছে গিয়ে পাংশির কাবাব আইটেম, যত রকমের কাবাব আইটেম তৈরি করা হয় এই কিচেনটার ভিতরে। তো এখানেও খুব ব্যস্ততা দেখা যাইতেছে, গ্রিল হইতেছে। এটা হচ্ছে পাংশির কাবাব আইটেমের প্লেস। এখানে দাম লেখা আছে চিকেন বারবিকিউ চাপ 200, অন্যান্য কাবাবের যে দামটা সেটাও লেখা আছে। তো এটা হচ্ছে গিয়ে পাংশির নিচতলার যে কিচেনটা, সেটা উপরেও ওদের কিচেন আছে। তো এখানে শেফরাও খুব ব্যস্ত। তার ডান পাশে হইতেছে গিয়ে একটা জুস পার্লার আছে, জুস বার আছে। তো ভিউয়ার্স, আমরা পাংশিতে খাওয়া দাওয়া শেষ করলাম, নিচে আসা চাও খাওয়া হইলো। তো সার্বিক দিক দিয়ে পাংশির যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা আমি বলবো 5 ভাইয়ের থেকে ভালো, কিন্তু পাংশির যে খাবার দাবার মান এবং তার যে প্রাইজিং, সেই তুলনায় বলবো যে 5 ভাই থেকে পাংশি কিছুটা পিছনে আছে। কারণ 5 ভাইয়ে দেখা গেছে যে খাবারের মানটা কন্ট্রোল করেছে এবং স্বাদটা যেটা, সেটা অবশ্যই পাংশির থেকে ভালো। পাংশিকে খারাপ বলা যাবে না, কিন্তু এটাও খুব ভালো হোটেল, কিন্তু রেটিং হিসাব করলে আমি সেটাকে বলবো যে 5 ভাই অবশ্যই পাংশি থেকে এগিয়ে আছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।